প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24-এর সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছেন ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ঈদ পরবর্তী স্বাস্থ্য সেবা ও সুস্থ থাকার আছে উপায় এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার পারভিন আক্তার শামসুন নাহার, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি; ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ইউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? জি ভালো। আমি প্রথমেই নিউজ 24-এর যে সকল কলাকৌশলী এবং যারা এই অনুষ্ঠানে দেখছেন এবং তাদের সকলকেই ঈদ মোবারক জানিয়ে শুরু করতে চাচ্ছি। জি, ঈদ তো চলে গিয়েছে, তো দেখা যায় যে ঈদের সময় কিন্তু আপনার যারা বড় বড় ডাক্তার এবং যারা জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সবাই কিন্তু একটা রোস্টারের ভিতর থাকেন। কেউ অনকল করেন, কেউ অনকল বাসায় থাকেন, তবুও দেখা যায় কন্টিনিউয়াস ফোনে বেরিয়ে থাকেন। তা কেমন ঈদ করলেন রুগীদের সাথে? আসলে ঈদ তো একটা আনন্দের বিষয়। আমরা যেমন ঈদকে ফ্যামিলির সাথে যেমন উপভোগ করি, তেমনি চেষ্টাও করি, বিশেষ করে আমাদের হাসপাতালে যদি কোনো জরুরি রোগী থাকে সেই ব্যাপারে আমাদের সাধারণত আমাদের একটা রোস্টার থাকে। আমাদের যারা জুনিয়র কলিগ যারা আছে তারাই সাধারণত ওই ঈদের রোস্টারগুলো ফলো করে থাকেন। এবং যদি কোনো ইমার্জেন্সি রোগী থাকে বা ইমার্জেন্সি কোনো ঘটনা উদ্ভব হয় তাহলে আমাদেরকে হসপিটালে যেতে হয়। এবং এবারও তাই হয়েছে। এবার আমাদের বিশেষ করে আমি যেহেতু ইউরোলজি বিভাগে কাজ করি, ইউরোলজি বিভাগে আমাদের একটি ট্রান্সপ্লান্ট রোগী আছেন। আমরা কিছুদিন পূর্বে ট্রান্সপ্লান্ট সার্জারি করেছিলাম। তো কিছু অন্যান্য রোগীরা আছেন। সকালে ঈদের জামাত পরেই তাদের সাথে একটু সাক্ষাৎ হলো এবং একটু সংক্ষিপ্ত একটা রাউন্ড হলো এবং অন্যান্য ডিপার্টমেন্টের স্যারদের সাথেও দেখা হলো। এটা কিন্তু আমার মনে হয় যে রোগীরা খুব ভালো ফিল করে যখন তার কনসালটেন্ট তার কাছে দেখা করতে আসে। রোগীরা উপভোগ করেন যে তার সিনিয়র যারা চিকিৎসক আছেন তারাও সেখানে আসুক, আমরাও তাদের সাথে একটু কথা বলি, এভাবেই আর কি। সেক্ষেত্রে মানে রিলেশনটা পেশেন্ট ডক্টর রিলেশনশিপ যেটা বলা হয় খুব ভালো ডেভেলপ করে। মানে আপনার কাছে আসি যে আপনি তো কাজ করছেন প্রসূতি মাদেরকে নিয়ে এবং মহিলাদেরকে নিয়ে। তো দেখা যায় যে এই যে ঈদের সময়টা পুরো রোজার সময়, ঈদের সময় দেখা যায় অনেক প্রেগনেন্ট পেশেন্ট আপনারা আছেন। এবং আমার ধারণা এবং আমি এটা শিওর যে আপনি সবসময় টেনশনে থাকেন যে কোন পেশেন্টের কখন কি হয়ে যাচ্ছে। তো এই যে ঈদটা গেল, এই সময় তো সবাই কি আপনাকে ফোনে বেশি জ্বালিয়েছে নাকি ঈদ করতে পেরেছেন সুন্দর করে? ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক। ঈদ তো সবার জন্যই আনন্দের। আর যেহেতু আমরা প্রসূতি এবং স্ত্রীরোগ নিয়ে কাজ করি, আমাদের ইমার্জেন্সিটা সবসময়ই থাকে। আমাদের রোজার সময় সেই মাঝরাতেও ফোন, আবার ঈদের দিনও দেখা যায় যে ভোরে হচ্ছে, একটু পর হচ্ছে। তবে সবাই ইমার্জেন্সিতেই ফোন দেয়। আচ্ছা। কেউ মানে খুব সাধারণ কাজে ডিস্টার্ব করে না। এবং আমরা তাদেরকে ফোনে সমাধান যেটা করতে পারি আমরা করে দিই, আর যেটা পারা যাবে না আমরা হসপিটালে যোগাযোগ করতে বলি। এবং আমাদেরকে অনেক সময় যেতে হয়। ওকে। এবং এবারও আমাদেরকে ঈদের দিন একবার ইমার্জেন্সি পেশেন্ট আমাদের থাকেই, সবসময় থাকে। আমরা আসলে এটাকে কিছু মনেই করি না। জি, আমাদের লাইফে এটা পার্ট হয়ে গিয়েছে যে কেউ কোনো সমস্যায় পড়লে ফোন করলে আমরা কখনো বিরক্ত হই না। জি, আমরা সবসময় চেষ্টা করি প্রবলেমগুলো সলভ করতে। ডেলিভারি হচ্ছে, অনেক রকম সমস্যা হচ্ছে, যদিও খুব বেশি যে ইমার্জেন্সিগুলো হাসপাতালে যায়, তারপরেও যেটা দেখা যায় জুনিয়ররা হয়তো ম্যানেজ করতে পারে না, আমরা সবাই অনকলে থাকি, আমাদেরকে জানানো হয় এবং আমরা সবাই এটাকে রেসপন্ড করি। স্যার, নর্মালি আমরা কিন্তু জানি যে এইসব যে ছুটির সময়টা এবার কিন্তু অনেক বড় একটা ছুটির গ্যাপে পড়ে গেছে। তো এই যে গ্যাপটাতে আপনি ইউরোলজি বিভাগে আছেন, আপনার ইমার্জেন্সিটা কি ধরনের হতে পারে আপনার পেশেন্টদের ক্ষেত্রে? সাধারণত আমাদের যে পেশেন্টগুলো থাকে দেখা যায় যে আমাদের কিন্তু লং টার্ম গ্যাপ, বাট আমাদের কিন্তু বহির্বিভাগ, বিশেষ করে ঈদের পরে কিন্তু বহির্বিভাগটা একটু চালু থাকে, এটা পরবর্তীতে চালু করা হয়। আর বাকি ইনডোর যে থাকে সেই ইনডোরগুলো বা যে ক্লাসগুলো থাকে সেগুলোকে ওই সময় বন্ধ থাকে। পরবর্তীতে আবার ঈদের পরবর্তী যখন অফিস খুলে যায় তখন নিয়মিতভাবে চালু হয়। সাধারণত আমাদের যে অপারেশনগুলো হয়, যেমন ধরেন যে শেষ ছুটির দিন আমাদের অপারেশন হয়েছে, ওই রোগীগুলো সাধারণত আমাদেরকে একটু ফলোআপে রাখতে হয়। এবং কারণ আমরা সাধারণত দেখা যায় যে অপারেশন রোগীগুলো 5th পোস্টঅপারেটিভ ডেতে আমরা ড্রেসিং করতে হয়। সেই ড্রেসিংটা কি নিয়মিত হচ্ছে কিনা, বা রোগীর যে ওষুধগুলো যেগুলো চলে, বিশেষ করে ইনজেক্টেবল রোগীগুলোকে, সেগুলোকে আমরা ওরালে কনভার্ট করি, মুখে খাবার হিসেবে সেগুলোকে ইউজ করি।
তো সেই ধরনের ওষুধগুলোকে চেঞ্জ করা হয়েছে কিনা বা ওইটা সঠিক হচ্ছে কিনা সেগুলোকে ফলো আপ দেওয়াটাই আসলে এরকম কাজ। আর ওই ধরনের যদি কোনো ইমার্জেন্সি হয় সেটা হতে পারে, যেমন অনেক সময় ধরেন যে ইউরোলজিতে দেখা যাচ্ছে যে ক্যাথেটার আমাদের করা আছে, সেটা ক্যাথেটার ব্লক হয়ে গেছে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিন্তু ইউরোলজির সাথে খুব ভালো রিলেটেড। হ্যাঁ, তবে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো কিন্তু আমরা সেগুলো সাধারণত যে রোগীগুলো আসে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যদি এরকম হয় যে ইউরোথ্রাল ইনজুরি হয়, তো সেক্ষেত্রে আমরা সাধারণত ক্যাথেটার আমরা পার ইউরোথ্রাল ক্যাথেটার করি না, সেক্ষেত্রে আমরা একটা সুপ্রাপেবিক ক্যাথেটার করে আমরা সেখানে আমরা ক্যাথেটার দিয়ে রাখি। এবং এই অপারেশনগুলো সাধারণত দেখা যায় যে 3 থেকে 6 মাস পর আমরা সেগুলোর নির্দিষ্ট যে অপারেশনটা আছে সেটি করে থাকি। সেটাই আমাদের যে এই যে ঈদের সময় দেখা যায় যে একটা মানে প্রবলেম দেখা যায়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট প্রচুর পাওয়া যায়। এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যেমন অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট, ঠিক একইভাবে কিন্তু আমরা যারা ডক্টর তারা বলতে পারি যে সেক্ষেত্রে হচ্ছে আমাদের পেলভিক ফ্র্যাকচারটা প্রচুর হয়, ইউরেথ্রাল ইনজুরি হয়, ব্লাডার রাপচার হয়, এগুলো কিন্তু খুব কমনলি আপনাদের দিকে খুব কমনলি আসে। যদি কারো পায়ের বড় হাড্ডিটা ভেঙে যায় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ইমার্জেন্সি হয়, সেক্ষেত্রে একটা টিম থাকে সবসময় রেডি করা থাকে। সবসময় একটা টিম রেডি থাকে এবং বিশেষ করে যে ইমার্জেন্সি হসপিটাল যেগুলো আছে, বিশেষ করে ধরেন যে সরকারি লেভেল যে হসপিটালগুলো আছে তাতে দেখা যায় যে যেমন ঢাকা মেডিকেল, সারসুল্লাহ মেডিকেল বা এই ধরনের হসপিটালগুলো বা ডিস্ট্রিক্ট লেভেলের যে হসপিটালগুলো আছে সেখানে এই ইমার্জেন্সি ডাক্তাররা থাকেন এবং তারা এই ধরনের ম্যানেজমেন্টগুলো সাধারণত করতে পারেন। এবং অনেক সময় দেখা যায় যে কিডনিতেও আমাদের রাপচার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা একটু ফলো আপ করি পেশেন্টের যে এটা কতটুকু গ্রেডিংটা কত, সেটার উপরে নির্ভর করে আসলে এই ধরনের সার্জারিগুলো করে থাকি। তবে যেটা আমাদের জরুরি প্রয়োজন হয় সেটা আমরা যে কোনো জায়গাতে ইমার্জেন্সি ভাবে হয়ে যায়, সেটা ম্যানেজ তারপরে ফলো আপ করা যায়। ম্যাডাম আপনার কাছে আসি যে এই যে ইমার্জেন্সি, আমাদেরকে ইমার্জেন্সি 24 আওয়ার্স খোলা আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। এবং আমাদের একটা সিস্টেম আছে যে আমাদের পেশেন্ট প্রথমে সিএরা দেখে, মেডিকেল অফিসার, সিএ, রেসিডেন্ট, এরপরে তার সিনিয়র আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসররা, আমরা সবাই অনকলে থাকি। যখনই কোনো ইমার্জেন্সি সমস্যা হয় যেটা ওরা করতে পারবে না, যেমন রাপচার ইউটেরাস, পিপিএইচ, একটোপিক প্রেগন্যান্সি, এগুলোতে আমাদেরকে যেতে হয়। এটা আমাদেরকে সবার রোস্টার করা থাকে। এবং যেহেতু বড় একটা ছুটি, আমরা সবসময় দেখি এরকম ছুটির ভিতরে সবসময় সবচেয়ে খারাপ পেশেন্টগুলো এসে থাকে। এক্স্যাক্টলি, সবসময় ইমার্জেন্সিটা হয়। সেই জন্য আমরা সবসময় সজাগ থাকি যে পেশেন্টই আসবে সে খুব খারাপ পেশেন্ট আসে, মাঝরাতে, অনেক রাতে, ভোরে, এবং যারাই আসছে তারা খুব খারাপ অবস্থায় আসে, আমাদেরকে সবসময় সজাগ থাকতে হয়। হ্যাঁ, মানে ইমার্জেন্সি ভাবে তাদের সার্জারি বা তাদের একটা ইন্টারভেনশন অবশ্যই লাগে। ইউরোলজিতে যেমন ইমার্জেন্সি অ্যাডমিশন নাই, কিন্তু আমাদের কিন্তু ইমার্জেন্সি অ্যাডমিশন আছে এবং প্রতিদিনই 5টা, 6টা, 8টা করে সিজারিয়ান সেকশন, নর্মাল ডেলিভারি, এই ধরনের যে সমস্যাগুলো, ইনকমপ্লিট অ্যাবর্শন, ব্লিডিং হচ্ছে, বা গাইনোকোলজিক্যাল প্রবলেম, ক্যান্সারের পেশেন্ট, তার ব্লিডিং হচ্ছে, কষ্ট হচ্ছে, এগুলো আমাদেরকে সব পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদেরকে 24 ঘন্টায় খোলা থাকে। 24 ঘন্টা থাকে। একটু অন্যরকম বিষয় নিয়ে আসি, যেহেতু ঈদের অনুষ্ঠান, পরিবারের সাথে ঈদ করার সময় যখন কোনো ইমার্জেন্সি চলে আসে, আমি দুজনের জন্য এই কোশ্চেনটা দিচ্ছি যে পরিবারের লোকজন কি একটু, এত দিন হয়ে গেল, কোনো একটা ঈদ দেখা যায় প্রতি ঈদেই কোনো না কোনো ঝামেলা হচ্ছে, একটু কি বিরক্ত বোধ করে কিনা? আসলে দেখেন, এটা মানে আমাদের যেহেতু আমরা নিজেরা ফিজিশিয়ান, আমাদের ডাক্তারদের আসলে সবসময় ইমার্জেন্সির মধ্যে এটা অ্যাটেন্ড করতে হয়। এটা শুধু নট যে আমাদের শুধু ঈদে আমরা অ্যাটেন্ড করবো তা না, সবসময় করতে হয়। আসলে পরিবারের সদস্যরা কিছুটা অ্যাকাস্টম হয়ে গেছেন, তারা চেষ্টা করেন যে এটার সাথে খাপ খেয়ে নিতে। এখন সমস্যাগুলো হয়, ধরেন আমি কোথাও বেড়াতে গেলাম, সেই সময় একটা ইমার্জেন্সি কল আসলো, বা আমাদের তো অ্যাকচুয়ালি প্রথমে কল আসলো দেখা যায় যে জুনিয়রাই ম্যানেজ করেন, তারপর আমাদেরকে অনকলে কল করলে আমরা সাধারণত সেখানে যেয়ে থাকি। তো এই ধরনের সমস্যা একটু প্রবলেম হতে পারে, বাট আমরা এটাকে আসলে আমাদের ফ্যামিলির সাথে আমাদের অ্যাকাস্টম হয়ে গেছে এবং ফ্যামিলির সদস্যরাও জানেন। এবং আপনারা দেখবেন যে বিশেষ করে যারা ডাক্তার, তাদের ফ্যামিলির অনেকাংশেই সদস্যরাও কিন্তু ওই ডাক্তারি হয়, ছেলেমেয়েরা ডাক্তারি পড়াশোনা করে, অথবা তার মিসেস সেও ডাক্তার থাকে, আবার নন মেডিকেল পার্সন হয়ে থাকে। বাট নন মেডিকেল পার্সন হলেও তারাও অনেকটা বুঝে যায় যে ইমার্জেন্সি কিনা, এবং তারা এটাকে আসলে অনেকে আমাদের ফ্যামিলি মেম্বারও এনকারেজ করে, কারণ তারাও বুঝে এই জরুরিটা কিন্তু আমার ফ্যামিলির মধ্যে হতে পারে, হ্যাঁ, এটা যে কারো ফ্যামিলিতেই হতে পারে। সুতরাং তারা এটাকে মানে খারাপ দৃষ্টিতে না দেখে তারা এটা জীবনের নৈমিত্তিক একটা পার্ট হিসেবে এটা মনে করে থাকে। ম্যাডামের ক্ষেত্রে জানতে চাচ্ছি যে ধরেন কোনো ট্যুরের আয়োজন করা হচ্ছে,
সেক্ষেত্রে কোনো একটা কাজের কারণে আপনি যেতে পারছেন না বা পরে জয়েন করবেন, সেক্ষেত্রে ছেলেপেলেরা কিভাবে রিয়্যাক্ট করে? আসলে এটা শুরু থেকে অভ্যাস হয়ে গেছে নাকি? হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। আমার হাজবেন্ড তো মেডিসিনে, এবং আমার বাচ্চারা তো ছোটবেলা থেকেই দেখছে যে আমরা মাঝরাতে হুটহাট চলে যাই, হঠাৎ করে চলে যাই। তারপর পেশেন্টদের আসলে কি অনেক সময় ওরা কমপ্লেইন করে যে তোমরা আমাদের চাইতে পেশেন্টকে বেশি ভালোবাসো। কিন্তু এটা না আমাদের যে একটা দায়িত্ববোধ, এটা আমরা কোনোভাবেই এড়াতে পারি না। মাঝে মাঝে তো এমন হয়েছে, কক্সবাজার গিয়েছি, সারা রাত আমি বারান্দায় কথা বলছি, পেশেন্টের সমস্যা হচ্ছে, মানে আরেক ডক্টরকে আমি রেফার করেছি, ও অপারেশন করবে। পেশেন্ট প্রিভিয়াস 2 সিজারিয়ান সেকশন, সে আগে থেকে ভর্তি হয় নাই, মাঝরাতে আসছে, তার রাপচার হয়ে গিয়েছে। আমি আবার আরেকজন গাইনোকোলজিস্টকে ডেকে সিজার করে বাচ্চাটা ঠিকমতো হলো, মা ঠিকমতো হলো, ঠিক আছে। সারা রাত আমি বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছি, ওদেরকে কাউকে ডিস্টার্ব হতে দিচ্ছি না। বাট ভোরবেলা আমার খুব ভালো লাগছে, আমি একটু টায়ার্ড ফিল করছি না। মানে কোনো ক্যাটাস্ট্রফি হলে যে আমাদের খুব খারাপ লাগে, জি, সেই জন্য আমরা সবসময় যদি ঢাকার বাইরে যাই বা দেশের বাইরে যাই, আমরা আরেকজনকে জানিয়ে যাই, সে আমার পেশেন্টের দায়িত্বটা নেবে। কিন্তু পেশেন্ট তো আমার সাথে ফোনে কথা বলছে, ওরা সহজে চায় না আরেকজনকে রিসিভ করতে। এই জন্য আমাদেরকে সবসময় টাচে থাকতে হয়। সে দেশের বাইরে গেলেও, কোনো ছুটিতে গেলেও আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, এটাতে কোনো খারাপ লাগে না এখন আর খারাপ লাগে না, বরং শেষে ভালো লাগে যে আচ্ছা প্রবলেমটা সলভ হয়ে গেলে, পেশেন্টটা ভালো হয়ে গেলে আসলে ভালো লাগে। লোকেরাও যেহেতু আমার মেয়েও ডাক্তার এবং সবাই অভ্যস্ত, এটাতে কেউই কিছু মনে করে না। আচ্ছা, আমাদের আজকের বিষয় কিন্তু আসলে দুটো, একটা হচ্ছে ঈদের পরবর্তী যেহেতু অনুষ্ঠান, ঈদ সম্পর্কে আমরা কথা বলছি, সাথে আগামী 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। তো এই উপলক্ষে আমরা আসলে একটু কথা বলতে চাই। এই যে 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, এই দিবসের কি কোনো প্রতিটা দিবসেরই কিন্তু কোনো প্রতিপাদ্য থাকে, এবং এই বিষয় নিয়ে আমরা আপনার কাছে আরও কিছু আপনার দুজনের কাছে জানতে চাইবো। একটা বিরতি নিয়ে আসি, ফিরছে ছোট্ট একটি বিরতির পর। স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি ঈদ পরবর্তী স্বাস্থ্য সেবা ও সুস্থ থাকার আছে উপায়, এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার পারভিন আক্তার শামসুন নাহার এবং ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। বিরতিতে যাবার আগে আমরা কিন্তু কথা বললাম ঈদ নিয়ে, এবার একটু বিশ্ব স্বাস্থ্য দিবস নিয়ে আলাপ করি, যে আগামী 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। তো আমরা জানি যে প্রতিটা দিবসেরই কিন্তু একটা প্রতিপাদ্য থিম থাকে, সেই থিম নিয়ে পুরো বিশ্ব কাজ করে। তো এই বছরে কি কোনো প্রতিপাদ্য আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1948, যেটা 1948 সালে যখন প্রতিষ্ঠিত হয়, তারপরের থেকে বিশেষ করে এটি প্রতিষ্ঠিত যে দিবস 7 এপ্রিল, সেই 7 এপ্রিল অনুসারে কিন্তু 1950 সাল থেকে এই প্রতিষ্ঠার ডেটাকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা উদযাপন করে থাকে। তো প্রতি বছরই এরকম একটি প্রতিপাদ্য বিষয় থাকে, যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন, যেমন আপনি জানেন যে 2022-এ যেটা ছিল আওয়ার প্ল্যানেট আওয়ার হেলথ, এবারও একটি এরকম প্রতিপাদ্য বিষয় আছে, সেটি হলো যে হেলথ বিগিনিংস হোপফুল ফিউচার 2025। এই 2025-এর যে মানে হেলথ বিগিনিং কীভাবে হবে এবং তার হোপফুল ফিউচার, তার একটা নবজাতক শিশু যে জন্মগ্রহণ করলো, তার বিগিনিং দিয়ে যেটা শুরু হলো, সেটার তার ভবিষ্যৎ কী হবে, সেই ধরনের থিমটাকে নিয়েই অ্যাকচুয়ালি এবারের 2025 সালে এই থিমটি দিয়েছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। মানে আপনার কাছে আসি যে বিশ্ব স্বাস্থ্য দিবস, এক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে স্বাস্থ্য মানে তো সবার স্বাস্থ্যই ধরা হচ্ছে। একজন যারা প্রেগনেন্ট ওমেন যারা, তাদের ক্ষেত্রে আমাকে একটু বলবেন যে এখনও যদিও আমরা অনেক এগিয়ে গিয়েছি, একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন সে রেগুলার আপনাদের কাছে আসে, কিন্তু এখনও অনেকে দেখা যায় গ্রামের দিকে যারা আছে তারা কিন্তু এখন এই সেবাটা ওরকম পাচ্ছে না, বা পেলেও অনেকে যাচ্ছে না। সেক্ষেত্রে মিনিমাম কীভাবে তাদের শুরু করা উচিত একটু বলবেন? আমাদের দেশ বা সারা পৃথিবীতেই যতই এগিয়ে যাক, এখনও কিছু ট্যাবু কাজ করে ছেলেদের ভিতরে। হাজবেন্ডদের বা শাশুড়ি, গ্রামের অঞ্চলের কথা আমি বলছি, ওরা মনে করে আমরা তো প্রতি মাসে যেতাম না, ওদেরকে কেন যেতে হবে। এখনো অনেকে পছন্দ করে না, তারা যে আমাদের যে নর্মাল একটা চেক আপ থাকে, যে প্রতি মাসে 7 মাস পর্যন্ত চেক আপে আসবে, তারপরে 7 মাস থেকে 9 মাস 15 দিন পর পর, তারপরে সপ্তাহে 1 দিন করে। এবং কারুর যদি হাইপারটেনশন, ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা থাকে, তাদেরকে আরও ঘন ঘন ডক্টরদের কাছে যেতে হয়।
কিন্তু আমাদের দেশের মানুষদের ভিতরে আমি খুব দুঃখের সাথে বলতে চাই, অনেক শিক্ষিত পরিবারেও আমরা অনেক সময় পাচ্ছি যে প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস, তাদেরকে আমরা রেগুলার চেক আপ করতে বলছি, ব্লাড সুগার মনিটর করতে বলছি, কিন্তু তারা করছে না। তাদের ইনসুলিন দেওয়ার প্রয়োজন, তারা বাড়ি চলে গিয়েছে। এবং এটা আমরা যতই কাউন্সিল করি সবাই কিন্তু এটা বুঝতে পারে না। আমরা মনে করি যে শিক্ষা তো শুধু কিছু পড়াশোনা করে চাকরি করার জন্য না, শিক্ষাটা তো জীবনের জন্য। মানুষ শিক্ষা থেকে ভালো মানুষ হবে, মানবীয় মানুষ হবে, মেয়েদেরকে সম্মান করবে, কারণ একজন সুস্থ মাই দিতে পারে সুস্থ শিশু এবং সুস্থ জাতির ভবিষ্যৎ। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে খেয়াল করি রেগুলার অনেকেই চেক আপে নিয়ে আসে না, এবং আমরা যখন জিজ্ঞেস করি তখন অনেকেই বলে হাজব্যান্ড বা পরিবার থেকে অ্যালাউ করে নাই। আচ্ছা, আমরা যেটা খেয়াল করি যে যেসব মেয়েরা চাকরি করে এবং যারা স্বনির্ভর তারাই শুধু বেশি আসতে পারে। আচ্ছা, অন্যরা অনেকটাই ডিপেন্ডেন্ট থাকে তাদের হাজবেন্ড বা পরিবারের কাছে, এবং অনেকে হাজবেন্ডরা বুঝতেই চায় না তাদেরকে কেন এতবার যেতে হবে। তার যে প্রেশার হয়েছে, তার যে একটা মৃত্যু ঝুঁকি হয়ে যাচ্ছে বাচ্চার বা মায়ের, ডায়াবেটিস হয়েছে, তারা সেটা বুঝতে চায় না। এটা আমাদের জন্য খুব দুঃখের। এবং গ্রামাঞ্চলে একই অবস্থা, যে রেগুলার যে চেক আপে যাবে তারা সেটা যাচ্ছে না, এবং অনেক সময় দেখা যায় যে ট্রান্সপোর্টের খুবই সমস্যা গ্রামাঞ্চলে। আমার মনে হয় মেয়েরা মানে মারা, আমরা মারা, খালারা, ফুপুরা, চাচিরা, আমরা যদি সচেতন হই তাহলে আমরা আমাদের ভবিষ্যতের মিনিমাম কয়বার যাওয়া উচিত ডক্টরের কাছে? মিনিমাম 3 থেকে 4 বার যাওয়া উচিত। অবশ্যই। যে ক্ষেত্রে এই 3 থেকে 4 বার কিভাবে ভাগ করা হচ্ছে? আচ্ছা, প্রথম 4 মাসের ভিতরে একবার যাবে, তারপরে 6 মাসের দিকে একবার যাবে, তারপরে 8 মাসে এবং 9 মাসে মিনিমাম যেতেই হবে। শেষের দিকে একটু ফ্রিকোয়েন্ট ভিজিট, কিছু পরীক্ষা নিরীক্ষা মিনিমাম করতেই হবে, যেমন ডায়াবেটিস, ব্লাড হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপিংটা, হিমোগ্লোবিন, ডায়াবেটিস টেস্টটা, রেগুলার প্রেসারটা চেক আপ, জি ইউরিনটা চেক, হ্যাঁ ইউরিনটা করতে হবে, এবং অ্যালবুমিন টেস্ট করাটা, এগুলো করতেই হবে। এইটুকু করলে অন্তত একটা সুস্থ বাচ্চা পাওয়া যাবে, একটা সুস্থ মা থেকে। এটাই স্যার, আপনার কাছে আসি। যেহেতু আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস নিয়ে কথা বলছি, এই যে বিশ্ব স্বাস্থ্য দিবসে দেখা যায় যে যাদের হার্টের পেশেন্ট, যারা ডায়াবেটিস পেশেন্ট, এই পেশেন্টদেরকে সাধারণত কী ধরনের আমাদের মোটিভেশন করা উচিত, কিভাবে করা উচিত আমাদের ডাক্তারদের? দেখেন, বিশেষ করে যারা হার্টের রোগী কিংবা ডায়াবেটিসের রোগী, এটা আমরা জানি যে অনেকটা কিন্তু জেনেটিক্যালি এটা একটা এসে থাকে, এবং আমাদের কিছু খাবারের সে থেকে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমাদের উচিত যে আমাদের দেখেন যে আমার যেটা পরিসংখ্যান, আমি একটা পরিসংখ্যান জানা মতে যে ভেজাল খাদ্য যেটা আমরা খেয়ে থাকি, এই ভেজাল খাবারের ফলে প্রায় দেখা যাচ্ছে বছরে প্রায় 1.5 মিলিয়ন নবজাতক শিশু যারা বিকলাঙ্গ হয়ে থাকে। তাই সুতরাং এই যে খাবারগুলো, যে ভেজাল খাদ্যগুলো হচ্ছে, বা আমরা যে খাবারের যে চাহিদা, আমাদের যে তালিকাটা, সেই তালিকাটা দেখা যাচ্ছে যে আমরা সেটা ঠিক মতোভাবে খাচ্ছি না। যেমন ধরেন, বিশেষ করে যারা স্মোকিং করে থাকেন, কিংবা যারা খাবারের ভিতরে চর্বি জাতীয় খাবারগুলো বেশি খান বা সুগার জাতীয় খাবারগুলো বেশি খান, এই ধরনের খাবারগুলোকে আমাদেরকে একটু পরিমিত পরিমাণে খাওয়াটা খুব জরুরি। এবং শুধু তাই নয়, যে তাকে কিছু নির্দিষ্ট পরিমাণে নিয়মিত রেগুলার এক্সারসাইজ করা। রেগুলার এক্সারসাইজটা দেখবেন যে এটাও কিন্তু আমাদের জন্য খুব জরুরি, যে রেগুলার এক্সারসাইজ। আমরা আসলে এই এখনকার যে সামাজিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আসলে আমরা দেখা যায় যে আগে আসলে কিন্তু অনেক সময় কিন্তু আমরা হেঁটে আমাদেরকে স্কুল কলেজে যেতে হয়েছে, কিন্তু এখন ছেলে মেয়েরা স্কুল কলেজে হেঁটে না, যে সে বাসা থেকে ঘুম থেকে উঠে লিফটে, তারপরে গাড়িতে, তারপরে হসপিটালে আবার লিফটে উঠছে, বা কলেজে আবার লিফটে উঠছে। এই যে আমাদের যে দৈনন্দিন যে আমাদের যে ওয়ার্কটা, এই ওয়ার্কটাতে আমাদের দেখা যাচ্ছে যে এতে আমাদের মানে স্বাভাবিক কার্যক্রমগুলোতে যদি আমরা আমাদের রেগুলার এক্সারসাইজও রাখতে পারতাম, তাহলে এই ধরনের রোগগুলো থেকে আমরা অনেকাংশেই আমাদের লোডটা অনেকাংশে কমে যেত। লাইফ প্লাস হচ্ছে আমাদের ফুড হ্যাবিটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ছোটবেলায় আমরা টিফিন যে নিতাম, সেই টিফিনটা মারাই বানিয়ে দিত, কিন্তু এখন কিন্তু এখন ফাস্ট ফুডের দোকান থেকে আপনাকে ওই বাচ্চার খাবার কিনে দিতে হবে, এবং না দিলে দেখবেন যে সে হয়তো নিজে স্কুলে যেতে চায় না। এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এই ধরনের প্রবলেমগুলো আমাদেরকে আসলে নিয়মিত ফেস করতে হচ্ছে, এবং এখান থেকে যদি আমরা একটু সরে আসতে পারি, এবং বিশেষ করে দেখবেন যে বাচ্চারা এখন খুব স্বাভাবিকভাবে খুব হেলদি, এবং তাদের যে ওভার ওয়েট হয়ে যাচ্ছে,
এই ওভারওয়েটের বাচ্চাদের কিন্তু অনেক ধরনের রোগগুলো কিন্তু দেখা দিচ্ছে। সুতরাং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে থিমটি দিয়েছে আসলে এই থিমটি খুব কার্যকর, এবং আমরা মনে করি যে এই থিমটিকে সচেতনতামূলক থিম এগুলো কিন্তু, এবং এটার জন্য কিন্তু সবসময় প্রতি বছরেই যেটা হয় যে আপনার বিভিন্ন কনফারেন্স হয়, সিম্পোজিয়াম হয়, এবং সেখানে র্যালি হয়, সচেতনামূলক অনেক কাজ হয়, এবং হেলথ ক্যাম্প পর্যন্ত হয়ে থাকে। তো আশা রাখি যে প্রতিবারের মতো এবারও যেহেতু আগামী 7 তারিখ বিশ্ব স্বাস্থ্য দিবস, এই বিশ্ব স্বাস্থ্য দিবসে এই ধরনের অনুষ্ঠানগুলোকে আরও জনসচেতনতামূলক কীভাবে করা যায়, সেটিকে মানুষের স্বাস্থ্যসেবাকে কীভাবে মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়া যায়। কারণ আমরা জানি যে, আপনারা জানেন যে আমাদের কিছু থিম আছে, যেমন সবার জন্য স্বাস্থ্য, সার্বজনীন স্বাস্থ্য, এগুলোকে কীভাবে মানুষের দোরগোড়াতে পৌঁছে দেওয়া যায়, এটা নিয়ে আমাদেরকে আরও জাতীয়ভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করার সুযোগ আছে। এবং আমি আরেকটা পয়েন্ট আপনাকে যোগ করতে চাই যে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, বিশেষ করে বাংলাদেশে যে ইপিআই শিডিউল যেটি চালু হয়েছিল, এবং সেই ইপিআই শিডিউলটি কিন্তু 1979 সালে, মানে প্রবাবলি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় সেই এই টিকার কথাটা কিন্তু চালু হয়েছিল, ইপিআই শিডিউলটি চালু হয়েছিল। এবং দেখেন আজকে সেই ইপিআই শিডিউল চালু থাকার কারণে আমরা কিন্তু করোনাকালীন সময়েও কিন্তু আমরা এটার আমরা একটা সুবিধা ভোগ করেছি, তাই না? আমাদের সবারই মনে আছে। সুতরাং এই যে এই ধরনের সিস্টেমগুলো, এগুলো কিন্তু এই 7ই এপ্রিল, আমি এই দিনটাকে এইভাবে স্মরণ করতে চাই যে 7ই এপ্রিল কিন্তু বাংলাদেশে কিন্তু 1979 সালে এই ইপিআই শিডিউলটি কিন্তু চালু হয়েছিল। এরকম করে যদি অনেক কিছু ডেভেলপ করা যায় তাহলে কিন্তু সামনের দিকে আরো ভালো হবে। আমাদের এই ডেভেলপমেন্টটা, আমাদের স্বাস্থ্যের যে ঝুঁকিটা, সেটাও কিন্তু কমে যেতে পারে। আমরা আরো কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি ঈদ পরবর্তী স্বাস্থ্য সেবা ও সুস্থ থাকার আছে উপায়, এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার পারভিন আক্তার শামসুন নাহার এবং ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করলাম। খুব কমন একটা বিষয় যে পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তি, যে একদম আমরা যেটা মনে হয় আমাদের সময় এখন আর নেই, মানসিক প্রশান্তি, এই দুটো আমাদের ভালো থাকার জন্য কতটুকু জরুরি একটু বলবেন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের একজন সুস্থ মানুষের দিনে 6 থেকে 7 ঘন্টা ঘুমানো খুবই প্রয়োজন, কিন্তু আমাদের এখন এই ডিজিটাল পৃথিবীতে সমস্যা যেটা হচ্ছে, সবাই অনেক রাত পর্যন্ত জাগে এবং রাত 12টা, 1টা, 2টা পার করে দিচ্ছে এবং ভোরে দেরি করে উঠছে। কিন্তু শুধুমাত্র এই সমস্যার কারণে আমরা যে জানি যে ওবেসিটির কিন্তু একটা কারণ রাত জাগা। রাত জাগলে ডায়াবেটিসও হয় এবং মানসিক যত রকম সমস্যা সব কিন্তু রাত জাগার জন্য। আমরা দেখি পৃথিবীর সব দেশেই রাত 7টা, 7:30টার পরে দোকান সব বন্ধ হয়ে যায়, অফিস সব বন্ধ হয়ে যায় এবং সবাই রাত্রে 9টার ভিতরে রাস্তা ক্লিয়ার হয়ে যায়। শুধুমাত্র আমাদের দেশে আমরা দেখি রাত 12টা, 1টার সময়ও ভিড় এবং খাবারের দোকান খোলা। এটা যে কি পরিমাণ এফেক্ট আমাদের দেশে পড়েছে, বিশেষ করে আমরা যেটা পাচ্ছি, যেমন পলিসিস্টিক ওভারি মেয়েদের ভিতরে, আমরা আগে ভাবতাম শুধু বড় লোকদের ঘরের মেয়েরাই হবে, আমরা এখন পাচ্ছি সব রকম, সব লেভেলে। এবং এটা যে একটা চিকিৎসা খরচ তৈরি করেছে এবং এটাতে মা বাবার উপরে এবং ওদের স্বাস্থ্যের উপরে যে বিরাট একটা ঝুঁকি তৈরি করছে। এবং আমরা খুবই দুঃখের সাথে খেয়াল করি 13-14 বছরের মেয়ে, তার ওজন 100 কেজি হয়ে গিয়েছে। এবং এক্সারসাইজের যে অভাবটা এবং সময় মতো না ঘুমালে যে ওজন কমবে না, এই ধারণাটা সম্পর্কে অনেকে জানে না। এবং আমরা এই যে বললেন যে স্কুলে হেঁটে যাওয়া, যেমন আমি বলি মেট্রো রেলের একটা খুব উপকারিতা আছে। অনেক দূর হেঁটে উঠতে হয়, আবার হেঁটে নামতে হয়, এটাতে অনেকটুকু এক্সারসাইজ হয়ে যায়। আমার মনে হয় আমাদের দেশে যদি পাবলিক ট্রান্সপোর্টগুলো একটা সিস্টেমেটিক করা হয়, এখন কিন্তু অনেকেই নিজের গাড়ি ব্যবহার না করে মেট্রো রেলে উঠছি আমরা। তা আমরা যেটা মনে করি পাবলিক ট্রান্সপোর্টও যদি এরকম ঠিক করা হয়, তাহলে সবাই হেঁটে হেঁটে যাবে এবং হাঁটবে। আমরা যেটা বলতে চাচ্ছি বাধ্যতামূলক হাঁটা, যেমন মেট্রো রেলে আমরা বাধ্যতামূলক হাঁটছি, সেরকম আমরা যদি বাসেও জন্য আমাদের কিছু দূর হাঁটতে হয়। আর রিক্সা বা সাইকেল এই জিনিসগুলো আমাদেরকে তো, রিক্সা যদি কমেও যায়, সাইক্লিং করাটা খুব দরকার। এবং কিন্তু আমাদের যেটা সমস্যা সেটা হলো আমাদের পৃথক কোনো লেন নাই রিক্সা চালানোর জন্য। এবং কেউ যদি মর্নিং ওয়াকও করতে চায়, আমরা যেটা খেয়াল করি খুব ভোরে ছাড়া আর হাঁটা যায় না। কাজে আমরা মনে করি যে ফুটপাথগুলো যদি একটু দখলমুক্ত করা যায়, যেমন ক্যান্টনমেন্ট এরিয়ায় খুব সুন্দর হাঁটার জায়গা আছে, রমনা
পার্কের জায়গাগুলোতে ব্যবস্থা আছে, কিন্তু সব জায়গায় কিন্তু নাই। এইজন্য আসলে এটা বিরাট একটা হেলথ হ্যাজার্ড তৈরি করছে। একটা করে পার্ক যদি সবাই সরকাররা চেষ্টা করে প্রতিটা এরিয়াটা পার্ক যদি অ্যারেঞ্জ করা যায়, সেক্ষেত্রে দেখা যায় এগুলো বেড়ে যায়, কারণ নতুন সিটি সবগুলোতে প্ল্যান হয়ে যাচ্ছে। আমাদেরও কথা বলতে হবে, বিশেষ করে রাত জাগাটা নিয়ে। রাত জাগাটা এত খারাপ, এটার এফেক্ট সম্পর্কে অনেকেই জানে না। রাত জাগাটার সাথে আগে হচ্ছে কি মোবাইলের উপর এফেকশনটা কমালেই রাত জাগাটা কমে যাবে। স্যার আমি আপনার কাছে একটু আসি, যে আমরা কিন্তু প্রতিদিন মানে জীবিকার তাগিদে খেতে হয়, আমাদের খাওয়া দাওয়া করতে হচ্ছে, কিন্তু এই ভেজাল খাবারটা নিয়ে অনেক দিন আগে থেকে কথা হচ্ছে। সেই ভেজাল খাবারটা আমাদের উপরে অনেক ইফেক্ট ফেলছে খুব স্লোলি, এই বিষয়ে একটু বলবেন। আসলে দেখেন, আমি এটা শুরু দিয়ে শেষ করতে চাই, জি, যে ভেজাল খাবার যেটা বললেন। তো দেখেন ভেজাল খাবারটা কেন হচ্ছে, আমরা কিন্তু আমাদের দেশে কিন্তু এটা ভেজাল খাবারের পরিমাণটা কিন্তু অনেক বেশি। কিন্তু আপনি পার্শ্ববর্তী দেশগুলোতে যাবেন, দেখবেন যে সেখানেও কিন্তু খাবার একটা নির্দিষ্ট মান রেখে কিন্তু তারা এটা কিন্তু করেন। সেটা বিশেষ করে মিডল ইস্ট বলেন, পার্শ্ববর্তী দেশগুলো বলেন, বা এশিয়ার অন্যান্য দেশগুলোতে, সেটা কিন্তু এই খাবারের মানটাকে তারা একটা নির্দিষ্ট পরিমাণে খাবারের মানটা যেন ঠিক থাকে, কোনো ধরনের ভেজাল খাবার যেন খেতে না হয়, সেটা করে থাকে। তো আসলে দেখেন এই ভেজাল খাবারের ফলে কি হচ্ছে, আমাদের যে গ্যাস্ট্রোএন্টেরাইটিস যে ধরনের প্রবলেমগুলো হয়, বা কোলনিক ক্যান্সার যেগুলো হয়, হ্যাঁ, সেই ধরনের এইগুলো রোগের কারণটাও কিন্তু অনেকটা, বা ডায়াবেটিস হয়, উচ্চ প্রেশারের যেগুলো, এগুলো সবই কিন্তু ভেজাল খাবারের কারণে হয়ে থাকে। তো দুর্ভাগ্যজনক যে আমাদের ঢাকা সিটিতে প্রায় 2 কোটির উপরে পপুলেশন, তার জন্য এই যে খাদ্য যে আপনার তদারকি করা, যে খাবারটা, সেই তদারকি করার জন্য কর্মকর্তা, মনে হয় আমি কিছুদিন আগে একটা পত্রিকাতে পড়েছিলাম 5 থেকে 7 জন। তাহলে এই যে এত ওভার পপুলেটেড একটা সিটি, অথচ তার তদারকি করা কিন্তু কোনো লোকবল, জনবল কিন্তু অনেকাংশে কম। এবং আরেকটা ব্যাপার দেখবেন যে এই যে রাসায়নিক যে পরীক্ষাগারগুলো থাকা উচিত, বিশেষ করে বন্দরগুলোতে, যে নৌবন্দর বা স্থলবন্দর যেগুলো থাকে, এই খাবারগুলো বিদেশ থেকে আসে, সেগুলোকে যে পরীক্ষা করার জন্য যে রাসায়নিক যে ইয়েগুলো থাকা উচিত, সেই জায়গায় কিন্তু সেই ধরনের ব্যবস্থাগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যাগুলোর কারণে আমাদের কিন্তু এই রোগের বিভিন্ন রোগ যেটা হচ্ছে, নবজাতক শিশুরা যেগুলো ভুগছেন, তারা কিন্তু স্বাস্থ্য খাতে আমাদের অনেক ঝুঁকির পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে। তো এই ভেজাল খাবারগুলোকে প্রথমেই আমাদেরকে বিশেষ করে যেমন বাচ্চাদের যে খাবার, যেমন দেখবেন যে দুধ যেটা, এই দুধের খাবারের ভিতরে সেখানেও কিন্তু ভেজাল আছে। তো সুতরাং এই যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন, আমি মনে করি তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, এবং যারা এই ভেজাল খাবারগুলো দিচ্ছেন, এবং আমরাও যদি আমাদের সচেতনতাগুলোকে আরও অনেকাংশে বাড়াতে পারি, তাহলে কিন্তু এই ধরনের রিস্ক থেকে আমরা অনেকাংশেই মুক্ত হতে পারবো। সেটাই, আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু আমরা দুটো বিষয় নিয়ে আলাপ করলাম, ঈদের পরবর্তী অনুষ্ঠান এবং বিশ্ব স্বাস্থ্য দিবস, আমরা কেমন স্বাস্থ্য ব্যবস্থা চাই বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আমি জানতে চাই। ম্যাডাম আপনার কাছে খুব সংক্ষেপে বলবেন। খুবই আনন্দের কথা যে আমাদের পার্শ্ববর্তী ভারত, নেপাল চেয়ে আমাদের দেশে, পাকিস্তানের চাইতেও আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর একটা স্ট্রাকচার সিস্টেম। যেমন থানা উপজেলা লেভেলের যে চিকিৎসা হয়, ওখানে হাসপাতালে সিজারিয়ান সেকশন থেকে শুরু করে ইমার্জেন্সি অনেক কিছু করা হয়, এবং আরও সাব সেন্টার আছে, এবং এরপরে ডিস্ট্রিক্ট হসপিটাল। এখন তো সরকার ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতেও অনেক রকম ব্রাঞ্চ, আমরা যেটাকে বলি সুপার স্পেশালাইজেশন, এগুলো আমরা পাচ্ছি। তারপরে তো আমাদের হসপিটালগুলোতে আসছে মেডিকেল কলেজ হসপিটাল। কিন্তু আমাদের আসলে যে পরিমাণ জনগণ, তার তুলনায় ডাক্তারের সংখ্যা অনেক কম। কিছু কিছু কাজ দেখা যায় যে সেটা আমাদের নার্স এবং স্বাস্থ্যর খাতে যে অন্যান্য যারা সেবক, তারা কিন্তু করতে পারে, কিন্তু লোকজনের কাছে ডাক্তার মানে যেমন ওষুধ না পেলেও ডাক্তারকে ভুল বোঝে, এবং হসপিটালে যদি কোনো মেশিন নষ্ট থাকে, কোনো কাজ না হয়, সেটার জন্য ডাক্তারের উপরে চড়াও হয়। কিন্তু ডাক্তাররা তো আসলে কোনো ব্যবস্থাপনার সাথে যুক্ত না। আমরা মনে করি যে আমাদের আরও ডাক্তারদের সরকারি সেবায় উদ্বুদ্ধ করা উচিত, এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদের মিউনিসিপ্যালিটি হসপিটাল আরও হওয়া উচিত। আপনার কাছে জানতে চাই কেমন স্বাস্থ্য ব্যবস্থা চান? আসলে দেখেন, মানে যে স্বাস্থ্য ব্যবস্থা, এটা যেন হয় অবশ্যই সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, সকলের জন্য যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে, এবং সেটি হতে পারে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। সুতরাং এই স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, সেটাকে আমরা কিভাবে গড়ে তুলতে পারি সেটার দিকে আমাদের নজর দেওয়া উচিত। এবং আমলাতান্ত্রিক যে স্বাস্থ্য ব্যবস্থা,
সেটার থেকে আমরা ফিরে এসে কীভাবে আমরা ফিরে আসতে পারি সেটাও আমাদেরকে দেখতে হবে জি। এবং দক্ষ জনবল গঠন করে আমাদের যে জনগোষ্ঠী সেই তুলনায় যেন আমাদের ডাক্তারদেরকে আমরা জি। পর্যাপ্ত পরিমাণ নিয়োগ দিতে পারি সেই ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে। অবশ্যই দেখভাল করা আপনাদের উচিত। দুজনকে অনেক ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আবারও ঈদ মোবারক। ধন্যবাদ মোবারক। আপনাকে। দর্শক ধন্যবাদ। দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।